হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসির কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 1 নম্বর মডিউল থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কের একটি প্রশ্ন উত্তর নিয়ে। তার পাশাপাশি তোমাদের আলোচনা করব নম্বর বিভাজন নিয়ে, অর্থাৎ তোমরা পরীক্ষায় কত মার্কের পরীক্ষা দিবে এবং তোমাদের কোন দাগে কত মার্কের প্রশ্ন তোমাদের করতে হবে। তোমরা চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো এবং এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে তোমরা অবশ্যই পাশে থাকো। তো দেখো, তোমাদের যে 1 নম্বর মডিউলটা রয়েছে প্রাচীন বাংলার অনমেষ, অর্থাৎ এক্সপ্লোরিং অ্যানসেন্ট বেঙ্গল, তোমাদের এই টপিক অনুযায়ী কিন্তু তোমাদের ফার্স্ট মডিউলটা তোমাদের পড়তে হচ্ছে। এবার আমার এখানে একটা তোমাদের কাছে প্রশ্ন, সেটা হলো তোমাদের যে প্রশ্নটা আমি নির্বাচন করেছি, ত্রিশক্তি দ্বন্দ্বে পাল রাজাদের কৃতিত্ব অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের কলেজ থেকে হয়তো তোমাদের স্যারেরা ইন্টারনাল বা প্রজেক্ট আকারে তোমাদের যে একটা পরীক্ষা নেওয়া হয় আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য, সেখানে হয়তো তোমাদের এই প্রশ্নগুলো তোমরা দেখবে, তোমরা যারা অন্যান্য কলেজ থেকে আছো তোমরা দেখবে যে এই প্রশ্নগুলো তোমাদের মিলছে কিনা। অর্থাৎ এই প্রশ্নটা ত্রিশক্তি দ্বন্দ্বে পাল রাজাদের কৃতিত্ব অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল, এই প্রশ্নটা তোমাদের দেখবে যে এই প্রশ্নটা তোমাদের জন্য ম্যাচিং হচ্ছে কিনা। অর্থাৎ ইউনিভার্সিটি গৌরবঙ্গ, তো তোমরা কলেজ বিভিন্ন আলাদা হতে পারে, কিন্তু একটাই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়ছো, এবং আমি তো গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের ক্লাস করিয়ে থাকি, তোমরা সকলেই জানো। এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে এমডিসি পেপারগুলো এই যে নম্বর দেয় এক্সামিনার, এমডিসি পেপার, আইডিসি পেপার, এই সমস্ত পেপারগুলো কলেজের স্যারেরাই কিন্তু দেখেন। অর্থাৎ তোমাদের এই যে তোমরা যদি কোনো কারণে তোমাদের যদি নম্বর কম থাকে বা তোমরা কোনো কারণে সাপ্লি চলে আসো, এ সমস্ত বিভিন্ন নানা ঝামেলা কিন্তু থাকে, কিন্তু কলেজের হাতে যে 10 নম্বর প্রজেক্ট তোমাদের জন্য থাকে, তোমাদের রিটেন পরীক্ষা হবে 40 মার্কের এবং 10 মার্ক থাকছে তোমাদের কলেজের হাতে, যেটাকে বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবার তোমাদের এই 40 মার্কের মধ্যে তোমাদেরকে কিন্তু মিনিমাম 20% তোমাদেরকে পেতে হবে, তবেই কিন্তু তুমি হচ্ছ পাস। অর্থাৎ তোমাদের নম্বর বিভাজনটা এখানে দেখো, 2x10, অর্থাৎ 10 মার্কের 2টি প্রশ্ন থাকবে। প্রথম 1 নম্বর যে দাগে তোমাদের 4টি প্রশ্নের মধ্যে 10 মার্কের 2টি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে। 2 নং দাগে তোমাদের 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। তাহলে ওদিকে তো 20 আর 10 30, এবং এমসিকিউ তোমাদের থাকবে 10টি, অর্থাৎ সেখানে হয়তো 12টা 14টি এমসিকিউ থাকতে পারে মাল্টিপল চয়েসে, সেখান থেকে তোমাদের 10টি প্রশ্ন করতে হবে। এবার যাই মূল আলোচনা, সেটা হলো এমসিকিউর জন্য আলাদা করে কোনো সাজেশন হয় না। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো কমেন্ট বক্সে, স্যার এমসিকিউ সাজেশন দেন। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে সাজেস্ট করব যে এমসিকিউর কোনো সাজেশন হয় না। আর এমডিসি পেপারে মাইনরে যে এমসিকিউ তোমাদের করতে বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ একটা টেক্সট বই পড়লেও তোমরা কিন্তু ওই এমসিকিউগুলো সলভ করতে পারবে না। অর্থাৎ তোমরা শুধুমাত্র কনসেপ্ট ওয়াইজ যে তোমাদের রিডিং যে পড়াগুলো রয়েছে সেখান থেকে একটু তোমরা রিডিং তোমরা পড়ে নেবে, সেখান থেকে পড়লে তোমরা কিন্তু এমসিকিউগুলো করতে পারবে। তাছাড়াও যে স্টাডি ম্যাটেরিয়ালটা রয়েছে, যারা তোমরা পারচেস করেছো, তোমরা সেখানেও তাদের উদ্দেশ্যও বলছি, তোমরা ওই স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেখলে পরে তোমরা কিন্তু সেখান থেকেই করতে পারবে। এবার আর একটা বিষয় হলো, তোমরা এই প্রশ্নটা অবশ্যই মিলিয়ে নিবে, এই ত্রিশক্তি দ্বন্দ্বে পাল রাজাদের কৃতিত্ব, এই প্রশ্নটা অনেক কলেজে তোমাদের ইন্টারনাল প্রজেক্ট আকারে এটা দিয়েছে, এবং তোমাদের যে 30 মার্কের জন্য যে তোমাদের পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ 30 মিনিটের জন্য যে পরীক্ষাগুলো নেওয়া হয়, তোমরা একটু এই প্রশ্নটা মিলে নেবে। আর আজকের ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থাকছে তোমাদের, এই প্রশ্নটা আমি তোমাদের স্ক্রিন ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। তো তোমরা চলো এবারে তোমরা ইম্পর্টেন্ট সাজেশনটা দেখে নাও। তো তোমরা গুরুত্বপূর্ণ 10 মার্কের নোটসটা দেখে নাও। তোমাদের সেমিস্টার 1 এমডিসি যে 2 নম্বর মডিউলটা রয়েছে, এখান থেকে তোমাদের 10 মার্কের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সাজেশন। প্রশ্নটা হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্বে পাল রাজাদের কৃতিত্ব অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। প্রথমে পয়েন্ট, কৃতিত্ব
হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারে এমন কোনো শক্তিশালী রাজতন্ত্রে গড়ে ওঠেনি। হর্ষবর্ধনের পরবর্তীকালে উত্তর ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তারে আগ্রহী শক্তিগুলির কাছে কনৌজের উপর কৃতিত্বের বিস্তার করা হয়ে উঠেছিল মর্যাদার প্রতীক। শক্তি কনৌজ দখল করত, তার পক্ষে গাঙ্গেয় উপত্যকার উর্বর ভূমি সম্পদ আহরণ করা সহজ হতো। এই সমস্ত রাজনৈতিক বা অর্থনৈতিক কারণেই অষ্টম শতকে বলা হয়, অষ্টম শতকে কনৌজের ওপর আধিপত্য বিস্তারের প্রশ্নে পাল কী করলেন, প্রতিহার ও রাষ্ট্রকূট রাজ্যগুলি সংঘর্ষে লিপ্ত হয়। এই তিনটি রাজবংশের মধ্যে আধিপত্য প্রতিষ্ঠার যে লড়াই ও প্রতিদ্বন্দ্বিতা অষ্টম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়েছিল, ওই ঐতিহাসিকরা ত্রিশক্তির সংঘর্ষ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। সিংহাসন গোপালের পুত্র বলা হচ্ছে, গোপালের পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা আর ধর্মপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। সিংহাসনে আরোহণের পর একদিকে ধর্মপাল রাজ্যের আইন শৃঙ্খলা সুরক্ষিত করেন, অন্যদিকে তিনি বাংলার রাজ্যসীমার বিস্তার ঘটান। এটি সম্ভবত যে সময় বাংলার পাল রাজা ধর্মপাল পশ্চিম দিকে সাম্রাজ্য বিস্তারের ইচ্ছায় অগ্রসর হতে শুরু করেন, ঠিক সে সময়ই প্রতিহাররাজ বৎসর মধ্য ভারতে আধিপত্য প্রতিষ্ঠা করে পূর্ব দিকে অগ্রসর হন। তারপরে আধিপত্যর মধ্যে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী ত্রিদলীয় সংগ্রামের ক্রমপরম্পরা নির্ণয় করা কঠিন, অর্থাৎ তাদের যে একটা আধিপত্যর মধ্যে ছিল একটা পরম্পরা ছিল, যে কিভাবে তারা সিংহাসন বা হচ্ছে পাল রাজা ধর্মপাল একটা তারা বিভাজন অর্থাৎ সংঘর্ষ করবে, এগুলো তাদের মধ্যে এগুলো বলা ছিল। অর্থাৎ এই যুদ্ধে বৎসরাজ নিশ্চিতভাবে জয় হয়েছিল, এই যুদ্ধের মধ্যে বৎসরাজ কিন্তু জয় হয়েছিল। তবে এই যুদ্ধ জয়ের সুফল পুরোপুরি অনুভব করার আগেই বৎস নতুন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। রাষ্ট্রকূট রাজ ধ্রুব দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে এসে বৎসরাজকে পরাস্ত করেন, অর্থাৎ পরাজিত হয়। তারপরে ধ্রুব উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা না করে দাক্ষিণাত্যে ফিরে যান। তারপরে বলা হচ্ছে ধ্রুবর হাতে প্রতিহারাজের পরাজয়ের ফলে ধর্মপালের বিশেষ সুবিধা হয়েছিল। তারপরে এখানে রয়েছে কনৌজের সিংহাসন, অর্থাৎ কনৌজের একটা সিংহাসন ছিল। ধর্মপালের উত্তর ভারতে অভিযানের পূর্ণ বিবরণ পাওয়া যায় না। ভাগলপুরে প্রাপ্ত নারায়ণ পালের তাম্রপট থেকে জানা যায় যে ধর্মপাল কনৌজ অধিকার করেছিলেন। তিনি কনৌজের সিংহাসন থেকে কি করেছিল, একটা বিতাড়িত অর্থাৎ নিজের একটা মনোনীত ব্যক্তি তিনি চুজ করেছিল। তারপরে ধর্মপাল এক্ষেত্রে কৌটিল্য ও মনুর নীতি অনুসরণ করেছিলেন। এগুলো তোমরা আগে পড়েছো ক্লাস 7, 8, 9-এ, তো আমি বিস্তারিত পড়তে যাচ্ছি না, তোমরা শুধুমাত্র স্ক্রিন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু পয়েন্টগুলো তোমরা দেখে নাও। তারপরে এখানে রয়েছে রাজত্বকাল, কিভাবে রাজত্বকাল করা হয়েছিল অন্তিম লগ্ন পর্যন্ত। তারপরে গোবিন্দের মৃত্যুর পর রাষ্ট্রকূট রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। রাষ্ট্রকূট রাজ প্রথম অমোঘবর্ষ ব্যক্তিভাবে ছিলেন দুর্বল। দ্বিতীয় নাগভট্টের পরবর্তী প্রতিহার রাজ রামভট্ট ছিলেন একজন শান্তিকামী শাসক। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ তোমরা এই ছোট ছোট পয়েন্টগুলো তোমরা পড়লে কিন্তু তোমাদের এমসিকিউ আকারে কিন্তু পড়া হয়ে যাবে। তারপরে উপসংহার সর্বশেষ বলা হয় যে সমসাময়িক সূত্র থেকে জানা যায় দেবপাল প্রতিহার রাজা ভোজকে পরাজিত করেছিলেন। তো এই ছিল এটা গুরুত্বপূর্ণ। তারপরে এখানে পাল সেন আমলের সামাজিক অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা পাল সেন আমলের সামাজিক অর্থনৈতিক ইতিহাসের বিশেষত্বগুলি সম্পর্কে লেখো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো পড়লে পরে তোমাদের এমসিকিউ আর আলাদা করে পড়তে হবে না। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তোমরা এইরকম টু দ্য পয়েন্ট অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তারপর এখানে রয়েছে মৌর্য বংশদের আমলে বাংলার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এটাও ইম্পর্টেন্ট। মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমরা প্রশ্নগুলো নিয়ে নিতে পারো বা তোমরা একটু খাতায় নোট করতে পারো। তারপরে এখানে রয়েছে অশোক কে এবং তার উত্তর সুরিগণ কি ছিল। তারপরে এখানে অশোকের শিলালেখ এবং তাদের স্থান। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন গুপ্তদের আমলে বাংলার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস।